এটা মানে পরীক্ষা ছাড়া পাশ করাটা এটা একটা স্টুডেন্ট বা স্টুডেন্টদের যে তারা তো মানে এই যে কোটা বিরোধী আন্দোলন তো তাদের শিক্ষা এবং শিক্ষার আলো থেকে উদ্বুদ্ধ হইতো এটা করেছে। তো তাহলে তাদের মূল যে উপাদান সেটা হচ্ছে এডুকেশন, সেটা শিক্ষা। সেই শিক্ষাই তাদেরকে তাগিদ দিয়েছে, তাড়িত করেছে শেখ হাসিনা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, এটা উপলব্ধি করতে, এটা বিশ্বাস করাতে, মানে জনগণকে এটা বিশ্বাস করাতে। সেখানে যদি শিক্ষার একটি জায়গায় যদি গ্যাপ হয়ে যায়, এটা একটা বৃহত্তর পরিসরের জন্য এটা ঠিক হবে না। তো সেটা আমার মনে হয় একটা নেতিবাচক একটা বিষয় হয়ে থেকেছে। এরপরে যে কথাগুলো এখানে আলোচনা আপনারা করেছেন, আমি কোনটির সাথেই আমি দ্বিমত পোষণ করি না। তবে যে জিনিসটি সবচেয়ে বড় ব্যাপার, আমি সবসময় বলে এসেছি যে আওয়ামী লীগ এখানে বড় বিষয় না। আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী যারা রয়েছেন, হয়তো অনেকে আমার সাথে বাসে ট্রেনে অনেকের সাথে দেখা হলো, অনেকেই তো আমাকে বলেছেন যে যেভাবে দেশ চলছে এই আওয়ামী লীগ আমরা চাই না, তারা কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট। তো এরকম যারা এই ধরনের সাপোর্টার যারা রয়েছেন, তারা তো অপরাধ করেননি, তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে যে কারা কারা অপরাধ করেছেন, কারা কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন। সেই এই বৃত্তের মধ্যে গোটা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশকে তারা রুদ্ধ করেছে। এই অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। এটি যদি না করা যায়, তাহলে যদি এই এমনি ভাবেই যদি তাদের যদি মানে পুনরুত্থান ঘটে, এটা কিন্তু মানে একটা বিপজ্জনক অবস্থা, যে ক্ষেত্রে আমরা এই সরকারের যে পরিস্থিতি যেটা দেখছি বা এদের আচরণ যেটা দেখছি, অনেকটা ঢিলেঢালা, অনেকটাই ঢিলেঢালা। কিন্তু এটাকে আরো বেশি মানে আর্টিকুলেশন হওয়া দরকার, যে আর্টিকুলেশনটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব তো আরো শক্ত হতে পারে, আমি মনে করি। উনি নিঃসন্দেহে একজন গুণী মানুষ, অর্থনীতিবিদ। তার বই বিভিন্ন কি বলে এয়ারপোর্টের টার্মিনালে যার বই মানে কিনতে পাওয়া যায়, তার সোশ্যাল বিজনেস এবং এগুলো এয়ারপোর্টের টার্মিনালের সব বিখ্যাত উপন্যাসিক, তাদের তো বা যারা বিখ্যাত লেখক, তাদের বই কিনতে পাওয়া যায়। সেই বইয়ের সারিতে ডক্টর ইউনূস সাহেবের বই কিনতে দেখা যায়। সেটা দুবাই হোক, সেটা টরেন্টো হোক, সেটা সিডনি হোক, যে কোনো ইয়েতে ডক্টর ইউনূস ব্যাংকার অফ দি পোর লেখা। এই ধরনের গুণী মানুষ তো এদেশের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের। তো তার কাছ থেকে তো গোটা জাতি ভালো কিছু আশা করে, বিরাট প্রত্যাশা করে। তিনি যে খারাপ কিছু করবেন এটাও আমি বিশ্বাস করি না। কিন্তু সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন, সেই আর্টিকুলেশনটা যদি না আসে, তাহলে কিন্তু বলে রাখি, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের বিখ্যাত একজন বিপ্লবী তার কথা, এভরি রেভলিউশন ডিভোর্ড ইটস ওন চিলড্রেন। প্রতিটা বিপ্লবী তার সন্তানদের খেয়ে ফেলে। এই কারণে যে আমরা যেটা প্রতি বিপ্লবের কথা যেটা বলি, সেই প্রতি বিপ্লব কিন্তু হয় এইভাবেই আর কি, কোনো একটা ত্রুটির মধ্যে দিয়ে আপনার প্রতি বিপ্লবের প্রবর্তন। এই যে মানে বিপ্লবের সন্তান হচ্ছেন আপনার নেপোলিয়ন বোনাপার্ট। তিনি বিপ্লবকে সমর্থন করেছেন, অত বড় একজন জয়ান। এবং বিপ্লবের যে চেতনা, অর্থাৎ এই যে মানে গণতান্ত্রিক চেতনা, সামন্তবাদী সমাজ থেকে একটা বুর্জুয়া গণতান্ত্রিক সমাজে উত্তরণের যে মানে বিপ্লবের যে মূল যে স্পিরিট, সেই স্পিরিটও ধারণ করতেন। বাট তাকে বলা হচ্ছে ইজ দ্য সান অফ রেভলিউশন, বাট হি কিলড দ্য রেভলিউশন। তিনি নিজেই সম্রাট হয়ে গেলেন। তো প্রতিক্রিয়া বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গায় সেটা লালিত পালিত হয়, সেই সন্তানগুলো কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা থাকে। সেই জন্য এই ধরনের একটা বিপ্লব যদি সূক্ষ্মভাবে আমরা অ্যানালাইসিস করে এবং অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যদি পদক্ষেপ গ্রহণ করি, তাহলে তাদের পুনরুত্থান, পুনরুজ্জীবন ঘটবে না, এই পতিত স্বৈরাচারের পুনরুজ্জীবন ঘটবে না। আপনার ফরাসি বিপ্লব স্টেবল হতে হতে প্রায় 100 বছর লেগেছে। মানে 1871 সালে বোনাপার্টের ভাতিজা তখন সার্বজনীন ভোটের ভিত্তিতে প্রথম প্রেসিডেন্ট হলেন, তখন বলা হয় যে স্থিতিশীলতার প্রথম ধাপ। কিন্তু বেসিক্যালি ফ্রেঞ্চ ডেমোক্রেসি এবং বিপ্লবের মূল ইয়েটা শুরু হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। জেনারেল দে গল ক্ষমতা আসার পর তাদের চূড়ান্ত কি বলে যে স্থিতিশীলতা আসে। সুতরাং একটা বিপ্লবকে ঠিক কথা অ্যানালাইজ করে সঠিক পদক্ষেপগুলো না নিতে গেলে একে অপরের কিন্তু গিলোটারাইজ হবো আমরা।
আমাদের অনেকের কিন্তু গলা চলে যাবে যদি এটা দুর্বল এবং এই ধরনের ইয়ের মধ্যে থাকে আর কি কি বলে যে এই ঢিলেঢালা পরিস্থিতির মধ্যে থাকে। কোন দিক দিয়ে যে এদের পুনরুজ্জীবন ঘটবে, কোন দিক দিয়ে যে মানে আপনার পরিস্থিতি কোন দিক উল্টে যাবে, কারণ আমরা তো যে কথাগুলি এখানে আলোচনা করেছে সেই কথাগুলি মধ্যে এই অত্যন্ত প্রচ্ছন্নভাবে এই কথাগুলি আছে। বিপ্লবের আমরা কি বলে যে ফ্যাসিবাদের যে নানা মাত্রাগুলো আমরা যেটা দেখেছি, তারা তো কেউ নিশ্চুপ বসে নেই। আপনার চট্টগ্রামের ডিসি সে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবাই যে নমিনেশন পেপার জমা দিচ্ছে, ডিসি মোনাজাত ধরছেন তাদেরকে নিয়ে। তো ডিসি মোনাজাত ধরবে কেন? এগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলের ইউপি চেয়ারম্যান প্রার্থীরা, তারা এসে সেখানে নমিনেশন পেপার জমা দেবে। কিন্তু কেউ তো নাই, অপোজিশন তো নেই। ডিসি তো জানে সবই তো আওয়ামী লীগের লোক, উনি তাদের বিজয়ের জন্য, আপনার এখানে বিজয়ের কি আছে, সিলেকশন হবে, কিন্তু ডিসি মোনাজাত করছে। কি অদ্ভুত ব্যাপার। আমাকে আশরাফ কাইসার একটা মজার গল্প বলেছে, এটা খুব আমার কাছে ফানি মনে হয়, কিন্তু আবার খুব মজা পেয়েছি।